যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইড তুমি মুগ্ধ, এই স্লোগানে আমরা আমাদের শুরু করছি আজকের এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদ। এই ছায়া সংসদে গণতন্ত্র সুরক্ষা, রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে এই প্রতিযোগিতায় দুটি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিক অংশগ্রহণ করছে। প্রস্তাবিত বিষয় হচ্ছে রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংগত করবে এবং এই বিষয়ের প্রতিযোগিতায় আজকে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা। দর্শক মণ্ডলী, আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মনিবা মুসান্না, মাননীয় ছায়ামন্ত্রী নাইমা আক্তার রিতা, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মঈন খান। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা ফাহমিদা আক্তার ইমা, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোসাম্মত মজিদা খাতুন নাতাশা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য নাসরিন আক্তার। এই ছায়া সংসদে যে 5জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক আহমেদ ফয়েজ, বিশেষ প্রতিনিধি নিউ এজ। পরবর্তী বিচারক সাংবাদিক আলমগীর স্বপন, পলিটিক্যাল এডিটর, যমুনা টেলিভিশন। আমাদের সাথে আরেকজন সাংবাদিক বিচারক হিসেবে রয়েছেন, তিনি হচ্ছেন সাইদুল ইসলাম, চিফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক। অন্য আরেকজন সম্মানিত বিচারক হচ্ছেন সাংবাদিক মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি, দৈনিক সমকাল। সর্বশেষ বিচারক হচ্ছেন ফ্রিল্যান্স সাংবাদিক জনাব জাহিদ রহমান, জেনারেল সেক্রেটারি, ডিবেট ফর ডেমোক্রেসি। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণ ও বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি পয়েন্ট 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বরের উপরে আজকের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করবেন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতর্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অত্যন্ত একজন সজ্জন ব্যক্তিত্ব, সুশাসনের জন্য নাগরিক, সুদানের সম্মানিত সম্পাদক ও সম্প্রতি ঘোষিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার স্যার রয়েছেন আমাদের সাথে। আমরা সবাই আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি সুদানের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্যারকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। আমরা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনবো আয়োজনের একেবারে শেষে, তবে জানিয়ে রাখি প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আমরা শুরু করবো আমাদের ছায়া সংসদ এবং শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মনিবা মুসান্নাকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিতর্কের শুরুতেই সবাইকে জানাই জুলাই বিপ্লবের বিপ্লবী শুভেচ্ছা। মাননীয় স্পিকার, যারা এই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের আত্মের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। মাননীয় স্পিকার, বিতর্কের শুরুতেই আমাদের আজকের বিতর্কের মোশন হচ্ছে রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন আমাদের গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, প্রথমেই বিতর্কের আগে একটি প্রেক্ষাপট দেখিয়ে যেতে চাই। প্রেক্ষাপটটি হচ্ছে বিগত 10 থেকে 15 বছর আমরা যেই স্বৈরশাসনের ভিতরে ছিলাম, সেই স্বৈরশাসনে আমরা দেখেছি রাষ্ট্রের প্রত্যেকটি অবকাঠামোকে কি করে একটি দলীয়করণের মাধ্যমে তৈরি করা হয়েছে, কি করে রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গকাঠামো একটা নির্দিষ্ট দলের হয়ে গিয়েছিল এবং কিভাবে তারা এই ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ চালিয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো এই বাংলাদেশের আমরা নাগরিকরা যখনই কোনো অধিকার নিয়ে কথা বলতে চেয়েছি তখনই আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে, তখনই আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে রক্তাক্ত হতে হয়েছে। মাননীয় স্পিকার, এখান থেকে আমরা এটা নিশ্চিত করতে পারি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আজকে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন দেই তাহলে মাননীয় স্পিকার এই আন্দোলনের কোনো সুফল আমরা পাবো না। মাননীয় স্পিকার, আজকে যখন আমরা সংস্কারের কথা বলছি, সংস্কারের কথা কিন্তু আমরা সবসময় বলতে পারি না। মাননীয় স্পিকার, এই সুযোগটা বারবার আসে না। মাননীয় স্পিকার, আমরা সংজ্ঞায়নে চলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে আমরা রাষ্ট্র মেরামত বলতে বোঝাচ্ছি রাষ্ট্রের যেই সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান গণতন্ত্রের সংশ্লিষ্ট প্রক্রিয়ার সাথে জড়িত সেইগুলো সংস্কার করতে হবে, সেই সংস্কারকে আমরা রাষ্ট্র মেরামত বলতে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা জাতীয় নির্বাচন বলতে বোঝাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যেখানে 300 জন এমপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। মাননীয় স্পিকার, গণতন্ত্রকে সুসংহত করা বলতে বোঝাচ্ছি গণতন্ত্র প্রক্রিয়ায় স্বচ্ছতায়ন এবং যোগ্য প্রার্থী নির্বাচন এবং নির্বাচনকে সুষ্ঠু করা এবং যেন জনগণ তার প্রত্যক্ষ ভোটে জনগণ প্রার্থী নির্বাচন করতে পারে এবং রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তাদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখাবো যে কোথায় কোথায় আমরা সংস্কার আনলে আমাদের এই গণতন্ত্রটি আরও সুসংহত হবে। মাননীয় স্পিকার, আমরা সংস্কার আনবো নির্বাচন কমিশন,
পুলিশ ব্যবস্থা, প্রশাসন, রাজনৈতিক দল নিবন্ধন এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আজকে আমরা কেন সংস্কারটি করব? আমরা সংস্কার করব দেশের বর্তমান পরিস্থিতি উন্নয়ন করতে এবং রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক অবস্থার সংস্কার ঘটাতে, পরিবেশের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং যেই রাজনৈতিক দলগুলো বিগত 10 থেকে 15 বছর ধরে তারা নিজেদের রাজনৈতিক অধিকার পালন করতে পারেনি, তাদেরকে সেই রাজনৈতিক সুরক্ষাটি দেওয়ার ক্ষেত্রে আমরা এই সংস্কারটি করব। মাননীয় স্পিকার, আজকে আমাদের বর্তমান পরিস্থিতিটা কি সেটা আমরা একটু দেখি। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখেছি রাষ্ট্রের প্রত্যেকটি অবকাঠামোতে যেই পচন ধরানো হয়েছে বিগত 10 থেকে 15 বছর ধরে, সেইটিকে আগে সংস্কার করতে হবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে, প্রত্যেকটি পরীক্ষায় অনেকে এমন হয়েছে যে ভাইবা দেওয়ার পরেও গ্যাজেটে তাদের নাম আসেনি। মাননীয় স্পিকার, তাদেরকে এখন তুলে এনে সেই জায়গায় বসানো হচ্ছে। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আজকে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সেই জায়গাতে আমরা দেখব সে তৎকালীন যে নির্বাচন কমিশনগুলো ছিল তারা এখনো বলবৎ রয়েছে। মাননীয় স্পিকার, তারা এখন যদি আমরা এই পরিস্থিতিতে গণতান্ত্রিক নির্বাচন দেই, তাহলে কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারের যেই নির্বাচন কমিশন ছিল তারা কিন্তু সেই আদর্শটাকেই প্রতিফলিত করবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার, যদি বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে মাননীয় স্পিকার এখন সংস্কারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা ফাহমিদা আক্তার ইমাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, কথায় আছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে নাকি করে ঠাস ঠাস। আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে আমার আবারও সেটিই মনে হলো, কারণ আজকে তিনি বুঝতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র মেরামতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা। আমরা আজকে সেটি বলছি। শুধু আমরা না মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার স্যার নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দায়িত্ব পাওয়ার পর কি বলেছেন জানেন? আমি স্যারকে কোট করছি, মানুষের সম্মতির শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে যত ক্ষেত্রে যতই সংস্কার করা হোক না কেন কোনোটাই টেকসই হবে না। সেটি বুঝতে মাননীয় স্পিকার আজকে ব্যর্থ হয়েছে সরকারি দল, তাই আজকে যে এই বিতর্কটি তাদের টিকে না তা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়ে গেলেন তার বক্তব্য শুনে মনে হলো রাষ্ট্র মেরামত আর বাড়ি মেরামত বুঝি এক জিনিস, যেটি শেষ করে উনি নির্বাচন দিবেন। কিন্তু বাস্তবিক অর্থে কি? বাস্তবিক অর্থে রাষ্ট্র মেরামতের পর বলতে কোনো শব্দ নেই, কোনো অভিধান নেই। রাষ্ট্র মেরামত একটি চলমান প্রক্রিয়া। বিগত 53 বছর ধরে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আগামী 50 বছর, আগামী 100 বছরে সেই রাষ্ট্র সংস্কারের কাজ চলবে মাননীয় স্পিকার। কিন্তু আজকে তাদের ভাষ্যমতে বাস্তবতা এমন দাঁড়ায় তারা অনন্তকাল বাংলাদেশে নির্বাচন চান না। মাননীয় স্পিকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো সংবিধান স্থগিত করেননি, অর্থাৎ যৌক্তিক সময় নির্বাচন না হলে, সংবিধান স্থগিত না করলে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার কিন্তু আবারও ফিরে আসতে পারে, আবারও ওই দেশে বৈধতা দাবি করতে পারে। এই আইনি ঝুঁকিটির কথা মাথায় রেখে আমরা রাষ্ট্র সংস্কারের প্রেক্ষিতে, রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়নের পর জাতীয় সনদে সামাজিক ও রাজনৈতিক চুক্তি, মাননীয় স্পিকার আমি আবারও বলছি, সামাজিক ও রাজনৈতিক চুক্তির পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে যেমন সুসংহত করবে, তেমনি রাষ্ট্র চলমানের প্রক্রিয়াকে, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকেও চলমান রাখবে। মাননীয় স্পিকার, আজকের প্রধান অতিথি নাগরিক সমাজ সহ প্রধান উপদেষ্টা সংস্কারের যে রূপরেখা দিয়েছে তার আদলে আমাদের জাতীয় সনদে থাকবে: 1. সাংবিধানিক ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার, 2. প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক ও আর্থিক সংস্কারের বিষয়টি, 3. কার্যকর সংসদ ও পাওয়ার অফ ট্রানজাকশনের স্থায়ী বন্দোবস্তের বিষয়টি, 4. রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, বাক স্বাধীনতা, মৌলিক মানবাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। মাননীয় স্পিকার, আমরা জেনজি বিশ্বাস করি এই সংস্কারগুলো যদি জাতীয় সনদের আদলে সামাজিক ও রাজনৈতিক চুক্তির পর আমরা জাতীয় নির্বাচন করতে পারি, তবেই আমাদের গণতন্ত্র সুসংহত হবে, তবেই আমাদের রাষ্ট্র মেরামতের প্রক্রিয়া চলমান থাকবে। মাননীয় স্পিকার, আজকে দেশের সব রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে? দেশের সবচাইতে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল, তারাই জনগণের প্রতিনিধি। তারাও বলছে যে দ্রুত রূপরেখা বাস্তবায়ন করার পর, প্রণয়নটা চূড়ান্ত করার পর নির্বাচনের ব্যবস্থা করতে। আজকে রাজনৈতিক দলরা যদি আমাদের প্রতিনিধিত্ব না করতো, আমরা কিভাবে আমাদের স্বাধীনতা তাদের কাছে দিতাম? আমরা কিভাবে আমাদের কথা তাদের মাধ্যমে পৌঁছাবো? আজকে নির্বাচনের মাধ্যমে তারা আমাদের প্রতিনিধি হয়ে দেশটাকে চালাবে, সেই বিশ্বাসে আমরা আমাদের জনগণের সরকার চাচ্ছি। মাননীয় স্পিকার, শেষ করব, তবে তার আগে বলতে চাই, আজকে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হলো সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের কথা শুনছি। সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের চরম দাম্ভিকতা ছিল, বিকল্প কি হবে?
আমরা বলেছিলাম বিকল্প তুমি আমি আমরা, কিন্তু আজকে সংসদে তাদের অবস্থানটি প্রধানমন্ত্রীর কথা ক্রাইটেরিয়া শুনে মনে হচ্ছে তারা সেই স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ঝুঁকে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ফ্যাসিস্ট হওয়ার জন্য আসেনি, তারা এসেছে আমাদের রাষ্ট্র সংস্কার করতে। আর রাষ্ট্র সংস্কারের সবচাইতে বড় ভিত্তি হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আসুন আজকের এই সংসদে এই প্রস্তাবটি বর্জন করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই এক বিন্দুতে এক তালে এক হই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন নিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদ চলছে এবং এই ছায়া সংসদে এখন অতিথি হিসেবে যিনি রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার রয়েছেন আমাদের সাথে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী নাইমা আক্তার রিতার কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকের এই বিতর্কে দুইটা দল এক জায়গায় একমত, সেটা হচ্ছে রাষ্ট্র মেরামত দরকার, এবং আমাদের দুইটা দলের আলটিমেট লক্ষ্য আসলে একটা, সেটা হচ্ছে মাননীয় স্পিকার আজকে আমরা গণতন্ত্রকে সুসংহত করতে চাই মাননীয় স্পিকার। কিন্তু আজকে সবথেকে বড় বিতর্কের জায়গাটি, প্রশ্নের জায়গাটি হচ্ছে রাষ্ট্র মেরামত আগে না জাতীয় নির্বাচন আগে, কোনটির মাধ্যমে আমরা রাষ্ট্রকে সুসংহত করতে পারবো মাননীয় স্পিকার। আজকে দেখা যায়, আমরা দেখতে পাই আমাদের বিরোধী দলীয় নেতা এসে বলে যায় যে সামাজিক রাজনৈতিক চুক্তি নামে একটা আলাদিনের প্রদীপ আছে, যেটা আসলে ইনস্টল করলে মাননীয় স্পিকার যেই যে জাতীয় নির্বাচনটা এটা আসলে খুব সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্দলীয় একটা নির্বাচন করা সম্ভব। কিন্তু কি সেই আলাদিনের প্রদীপ তার এখনো পর্যন্ত ব্যাখ্যা করে যেতে পারেনি মাননীয় স্পিকার। তার প্রসেস কি হবে, সেটার গঠন কি হবে, সেখানে পুলিশ প্রশাসন থাকবে কিনা, সেখানে নির্বাচন কমিশনের সংস্কার হবে কিনা, সেখানে যে প্রিজাইডিং অফিসার আছে সেখানকার সংস্কারটি হবে কিনা, এটি এখন পর্যন্ত তারা আসলে উল্লেখ করে দিয়ে যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা শুরু থেকে একটি কথা বলার চেষ্টা করছে, আপনার কি 10, 15, 20 বছর কিংবা 40 থেকে 70 বছর লাগবে কিনা আপনার এই সংস্কারটি। মাননীয় স্পিকার, এটির হচ্ছে একটি স্পষ্ট উদাহরণ হচ্ছে মাননীয় স্পিকার দেখেন, তারা আজকে আরও একটি জিনিস বলে গেলেন, সেটি হচ্ছে বিএনপি কিংবা যে রাজনৈতিক দলগুলো তারা অতি দ্রুত আসলে নির্বাচনটি চাচ্ছে। মাননীয় স্পিকার, খুব দুঃখের সাথে বলতে হয় তারা আসলে বাংলাদেশের যে জাতীয় দৈনিক পত্রিকাগুলো আছে এই পত্রিকাগুলো তারা আসলে নিয়মিত চোখ রাখেন না মাননীয় স্পিকার। আমরা দেখতে পাই গত পরশুদিন নয়া দিগন্তে মাননীয় স্পিকার দেখতে পাই যে নয়াপল্টনের বিএনপির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করেছে মাননীয় স্পিকার। এই সংস্কারগুলো করে খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে বলে বিএনপি আশাবাদী। তার মানে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই বর্তমানে সব থেকে সংখ্যাগরিষ্ঠ যে রাজনৈতিক দলটি আছে বিএনপি, তারা আসলে একাত্মতা পোষণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সংস্কারমূলক কাজটি আছে। তাহলে তারা কিসের কথা বলছেন মাননীয় স্পিকার, সেটা এখন আমরা স্পষ্ট না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আসলে আমরা আসলে তাহলে কি বলছি, আজকে আমাদের বিতর্কের জায়গাটি কোথায়। মাননীয় স্পিকার, আরেকটি জায়গা বলি, তারা যেই সামাজিক এবং রাজনৈতিক চুক্তিটির কথা বললেন এবং তারা বললেন এটির মাধ্যমে নাকি হচ্ছে জনগণ, রাষ্ট্র, সরকার সবাই একমত হবে এবং কিছু সংস্কারমূলক কাজ হবে এবং নির্বাচনের রূপরেখা প্রণয়ন হবে, তার পরবর্তীতে আসলে মাননীয় স্পিকার নির্বাচনটি সুষ্ঠু হবে। তার মানে আমরা দেখতে পাই তাদের কথার সারমর্ম হচ্ছে আপনি যাই কিছু করেন না কেন, নাম আপনি ভিন্ন দিলেও, আপনি নাম হচ্ছে সামাজিক ও রাজনৈতিক চুক্তি নামটি দিলেও দিন শেষে তারাও কিন্তু সংস্কারটিই চাচ্ছে। এখন কথা হচ্ছে তাহলে আপনি নির্বাচনটি কবে দিবেন কিংবা কিভাবে দিবেন মাননীয় স্পিকার। আপনি যদি এই মুহূর্তে আপনি নির্বাচনটি দেওয়ার চেষ্টা করেন মাননীয় স্পিকার, এই মুহূর্তে দিলে সব থেকে বড় ভুলটি কি হবে দেখেন, আপনার দেশে যেই অঞ্চলের মানুষগুলো জীবনে কখনো বন্যা দেখেনি মাননীয় স্পিকার, সেই কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং হচ্ছে মাননীয় স্পিকার এই অঞ্চলের মানুষগুলো প্রচণ্ড বন্যা কবলিত। আমরা দেখতে পাই এখনো পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে সেই অঞ্চলে এখনো পর্যন্ত ত্রাণ পাঠানো হচ্ছে, তাদের পুনর্বাসন এখনো পর্যন্ত সংগঠিত হয়নি। এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এমন একটি ব্যয়বহুল নির্বাচন প্রক্রিয়া হাতে নেন মাননীয় স্পিকার, সেইটি আসলে আপনার সমাজে কতটা যৌক্তিক মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, আমরা আপনাকে আরও একটি দেখাই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার। বাংলাদেশের ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই ছিল সংখ্যাগরিষ্ঠ এবং হচ্ছে মাননীয় স্পিকার স্ট্রং দুটো রাজনৈতিক দল। এখন যেহেতু আওয়ামী লীগ মাননীয় স্পিকার ফেসিবাদ সরকার আসলে বক্স আউট, আমরা দেখতে পাই এখন বর্তমানে যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল তারা মাঠে আছে মাননীয় স্পিকার। অন্যান্য যে দলগুলো আছে তারা মাঠে থাকার পর আপনি দেখতে পাবেন যে ফেসিবাদ সরকারের আমলে তারা কিন্তু প্রকাশ্যে মাননীয় স্পিকার কোনো সভা সমাবেশ করতে পারেনি। তার মানে হচ্ছে তাদের যে মাঠ পর্যায়ে যে কর্মীগুলো আছে সেগুলোকে তারা অ্যাটাচ করতে পারেনি, তাদের দলকে মানুষ সুসংবদ্ধ করতে পারেনি। এই মুহূর্তে তারা তাদের দলগুলোকে সংগঠিত করবে, তারা মাঠ পর্যায়ে মানুষকে সভা সমাবেশ করবে। তাই আমরা আজকে বলতে চাই যে নির্বাচন কমিশনের যে সংস্কার দরকার, আজকে মাননীয় স্পিকার পুলিশ প্রশাসনের সংস্কার দরকার মাননীয় স্পিকার, এইগুলো আপনি না করে কখনোই কোনোভাবে মাননীয় স্পিকার আপনি হচ্ছে একটি জাতীয় নির্বাচনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন দিতে পারেন না। সেক্ষেত্রে সেই বন্যা কবলিত মানুষ থেকে শুরু করে মাননীয় স্পিকার যারা আসলে আছে তারা আসলে অংশগ্রহণটি করতে পারবে না, যার কারণে আপনার যে নির্বাচনটি এটি কোনোভাবেই সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়, গণতান্ত্রিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই।
ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রী রাইমা আক্তার রিতাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা মোসাম্মত মজিদা খাতুন নাতাশাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি যেখানে গণবিপ্লবের সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করছে। আজকের এই সংসদে আমরা সেই রাষ্ট্র সংস্কারের কথা বলছি যার ভিত্তি হবে জাতীয় সনদ, সামাজিক ও রাজনৈতিক চুক্তি, যার লক্ষ্য একটাই, সকল ক্ষমতার উৎস জনগণ, সেটি নিশ্চিত করা। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দল কিন্তু কোনো রাজনীতিবিদের কথা বলে যেতে পারলো না। আমরা বলছি মাননীয় স্পিকার, রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল আলমন মনে করেন গণতন্ত্র সুসংহতের জন্য প্রয়োজন গণতান্ত্রিক অভিযোজন, যা কার্যকর হবে রাজনৈতিক দলগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, যা আজকের এই সংসদে আমরা বারবার বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি দলের কথা শুনে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার অমরত্ব নিয়ে এসেছে, সংস্কার শেষ করবে তারপর নির্বাচন দিবে। মাননীয় স্পিকার, তাদের কথা শুনে মনে হচ্ছে যে তারা এই গণবিপ্লবের সরকারের গায়ে স্বৈরাচারের কলঙ্কের দাগ লাগাতে চায়। মাননীয় স্পিকার, আমরা জেনজি সেটি হতে দিব না। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের জায়গাটি দেখুন। সরকারি দল বলছে বিগত 16 বছরে জঞ্জাল পরিষ্কার করবে, মেরামত করবে, শেষ করবে, তারপর নির্বাচন দিবে। আর আমরা কি বলছি মাননীয় স্পিকার? শুধু আমরা না, আজকে আমাদের প্রধান অতিথি, এমনকি গত 11 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা বলে গেলেন রূপরেখা প্রণয়নের কথা। আমরা বিশ্বাস করি এই রূপরেখার ভিত্তিতে জাতীয় নির্বাচন যেমন গণতন্ত্রকে সুসংহত করবে, ফ্যাসিস্ট ফিরে আসার ঝুঁকিকে প্রতিহত করবে, তেমনি রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে চলমান রাখবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আসছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও কার্যকর সংসদের দিকে, যেখানে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে, যা কিনা বিশ্বের 87টি দেশ চর্চা করছে। বর্তমান সংসদের রাষ্ট্রপতির মাজার জিয়ারত ছাড়া কিন্তু কোনো ক্ষমতা নেই মাননীয় স্পিকার। তাই আমরা সেই সংস্কারের কথা বলছি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য থাকবে, একজন ব্যক্তি সংসদ এবং সরকারের প্রধান না হওয়া, পরপর 2 বার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি না হওয়ার মতো মৌলিক বিষয়গুলো এই সামাজিক চুক্তির মধ্যে থাকবে। তাই রাষ্ট্র সংস্কার চলমান রেখে নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, কারণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এই সংস্কার ব্যর্থ, এর কোনো মূল্য থাকবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে একটি বাস্তবতার কথা বলি। অন্তর্বর্তী সরকারের কিন্তু ক্ষমতা সীমিত, নীতিগত সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা নেই, বৃহৎ সাংবিধানিক পরিবর্তনে সক্ষম নয়, রয়েছে সীমাবদ্ধতা। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। তাই আমরা বলছি কল্যাণমুখী রাষ্ট্রের জাতীয় সনদে সামাজিক ও রাজনৈতিক চুক্তির পরে নির্বাচন। মাননীয় স্পিকার, আজকে বারবার সংস্কারের গল্প শুনছি। সংস্কার মানে কি কোনো ব্যক্তিকে পরিবর্তন করা? আজকে আপনি পুলিশ প্রধান পরিবর্তন করলেন, নির্বাচন প্রধান পরিবর্তন করলেন, সচিবদেরকে বদলিয়ে দিলেন, তাহলে কি রাষ্ট্র সংস্কার হয়ে গেল মাননীয় স্পিকার? না মাননীয় স্পিকার, এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে, এমন একটি ব্যবস্থাপনা যেখানে কেউ আসলে সৎ থাকবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা সেই সংস্কারের কথা বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে রাজনৈতিক দলগুলো কি বলছে? শুধু রাজনৈতিক দল না, আজকে আমাদের প্রধান অতিথি এবং জন আকাঙ্ক্ষা কি বলছে মাননীয় স্পিকার? তারা বলছে রূপরেখা প্রণয়নের পর দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা। তা না হলে এই প্রণয়নগুলো টেকসই হবে না। আমরা সেই টেকসই গণতন্ত্রের কথা বলছি, আমরা সেই টেকসই সংস্কারের কথা বলছি। তবে হ্যাঁ, তার আগে সামাজিক ও রাজনৈতিক চুক্তি করতে হবে। আসুন ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আমার আপনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের যে প্রস্তাবটি উত্থাপন করেছেন সেটি কৌশলগত ভুল স্বীকার করুন, এটি বিশ্বাস করতে শিখুন। জনগণের সরকার জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের সংস্কার করতে পারবে না। মাননীয় স্পিকার, শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা মোসাম্মদ মজিদা খাতুন নাতাশাকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ আব্দুল মুইন খানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, 16 বছর যাবত একটা রাষ্ট্রকে নিষ্পেষিত করার পর একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে মাননীয় স্পিকার যখন ধূলিসাৎ করে ফেলা হয়েছে, একটা দেশের নির্বাচনকে যখন কুক্ষিগত করা হয়েছে মাননীয় স্পিকার, একটা দেশের প্রশাসন ব্যবস্থাকে যখন দলীয়করণ করা হয়েছে, দেশের গণতন্ত্রের অবস্থা যখন নাজেহাল, ফেসিবাদের যখন পতন হয়েছে মাননীয় স্পিকার, ঠিক এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার পক্ষে অবস্থান করছে। মাননীয় স্পিকার, দলীয় অবস্থান ব্যাখ্যা করার আগে আজকে প্রথমেই অপোজিশনে কিছু কথা দিয়ে
শুরু করি। আজকে অপোজিশন নিজেদের কথায় নিজেরা ক্ল্যাশ করছে মাননীয় স্পিকার। কিভাবে? প্রথমত মাননীয় স্পিকার তারা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছেন, আবার তারাই সামাজিক এবং রাজনৈতিক সংস্কার চাচ্ছেন, আবার তারাই সেই সামাজিক এবং রাজনৈতিক সংস্কার করতে 20 বছর সময় লাগে কিনা সেটা নিয়ে সন্দেহ করছেন মাননীয় স্পিকার। এই প্রত্যেকটি জায়গাতে ক্ল্যাশ মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি এই যে রাজনৈতিক সংস্কারগুলো, এই সংস্কারগুলো করতে আপনার একটি নির্দিষ্ট সময় প্রয়োজন, সেই সময়টা 20 বছর না। প্রমাণ কি মাননীয় স্পিকার? আমরা দেখি মাননীয় স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নেন, ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যে মাননীয় স্পিকার তিনি প্রত্যেকটি জায়গা নিয়ে কাজ করেন মাননীয় স্পিকার। আজকে তিনি বাংলাদেশের 6টি রিফর্ম কমিশন গঠন করেছেন মাননীয় স্পিকার। প্রত্যেকটি মন্ত্রণালয় তার জায়গা থেকে কাজ করেছে। ডক্টর সাখাওয়াত স্যার নিজে বলেছেন মাননীয় স্পিকার বাংলাদেশকে ফেডারেল রাষ্ট্রে পরিণত করা হবে এই কারণে যে বাংলাদেশের গণতন্ত্রকে যেন সুসংহত করা হয় মাননীয় স্পিকার। আজকে আমরা বলছি না যে আপনি রাষ্ট্র মেরামত করেন মানে বাংলাদেশের চিকিৎসা সেবাকে উন্নত করেন। আজকে আমরা বলছি না যে আপনি রাষ্ট্র মেরামত করেন মানে বাংলাদেশের গ্রাম পর্যায়কে শহর বানিয়ে ফেলেন। আজকে আমরা ওই রাষ্ট্র মেরামত বা ওই রাষ্ট্র সংস্কারের কথা বলছি যেই রাষ্ট্র সংস্কার আপনার গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রয়োজন মাননীয় স্পিকার, কারণ আপনার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা প্রয়োজন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত তারা বলছেন জনগণের সরকার প্রতিষ্ঠিত নেই মাননীয় স্পিকার। ভুল কথা। আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার বর্তমানে আছে সেটি জনগণের সরকার মাননীয় স্পিকার। কারণ এক বাক্যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়, বাংলাদেশের আপামর জনতা মাননীয় স্পিকার তাকে সমর্থন দিয়েছে। আজকে আমরা দেখেছি বাংলাদেশের মিডিয়া তাকে সমর্থন দিয়েছে। আজকে আমরা প্রেস ক্লাবের সামনে কোনো আন্দোলন দেখি না মাননীয় স্পিকার, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সমর্থন দিচ্ছে মাননীয় স্পিকার। আজকে আমরা দেখি প্রত্যেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন দিচ্ছে, কারণ তারা জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট তাদের হাতে আছে মাননীয় স্পিকার। আমরা মনে করি তারা বলছেন যে গণতন্ত্র প্রয়োজন, আমরাও বিশ্বাস করি মাননীয় স্পিকার গণতন্ত্র প্রয়োজন, মানুষের অধিকার প্রয়োজন, কিন্তু কখন? এটা তত্ত্বাবধায়ক সরকার না, এটা 111 সরকার না মাননীয় স্পিকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় স্পিকার। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এক সরকার থেকে আরেক সরকারের হাতে যখন আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, তখন এক সরকার থেকে আরেক সরকারের হাতে গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে নির্বাচন দিয়ে আপনি তাকে হাতে ক্ষমতা হস্তান্তর করছেন কিনা সেটা নিশ্চিত করা মাননীয় স্পিকার। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যটা বুঝতে হবে মাননীয় স্পিকার। ডক্টর মোহাম্মদ ইউনূস 20 বছর ক্ষমতায় থাকার জন্য আসেননি। তিনি বলেছেন মাননীয় স্পিকার যে মুহূর্তে জনগণ মনে করবে আমাকে তাদের আর প্রয়োজন নেই, ওই মুহূর্তে মাননীয় স্পিকার ওই সরকারকে আমরা মাননীয় স্পিকার বিনিশ করে দিব। 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আমরা বিশ্বাস করি এই যে 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এর পিছনে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে তাদের 5টা প্রশাসন ছিল, তাদের 5টা পুলিশ ব্যবস্থা ছিল। আমরা সব পুলিশকে খারাপ বলছি না, আমরা প্রশাসনের সব লোককে খারাপ মনে করি না মাননীয় স্পিকার, কিন্তু যারা এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই দামি নির্বাচন, একদলীয় নির্বাচন এবং রাতের ভোটের নির্বাচনে সহযোগিতা করেছে তাদেরকে যতদিন পর্যন্ত সংস্কার করা হবে ততদিন পর্যন্ত জাতীয় নির্বাচন আয়োজন এই মুগ্ধদের প্রাণের সাথে প্রতারণা মাননীয় স্পিকার, এই 800 জানের সাথে প্রতারণা মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে সুসংহত করার জন্য এই কাজগুলো করা প্রয়োজন। সর্বশেষ একটা কথা বলি, আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার এই প্রত্যেকটি জায়গাতে সংস্কার ব্যতীত আপনি যদি জাতীয় নির্বাচন আয়োজন করেন তখন আপনার জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তখন দেখা যাবে যে দলটি এখন বর্তমানে ক্ষমতায় আছে বা মোটামুটি যারা ক্ষমতা চর্চা করছে তারাই ক্ষমতা আসবে, পরবর্তীতে আমরা আবারও ফেসিবাদের দিকে চলে যাবো মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি জনগণ যদি ভোট দিয়ে বাংলাদেশ করিম পার্টিকে ক্ষমতায় আনে তাহলে বাংলাদেশ করিম পার্টির ক্ষমতায় আসার অধিকার আছে, কিন্তু কখন? জনগণ যখন ভোট দিতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মঈন খানকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সদস্য নাসরিন আক্তারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, বিগত 77 বছরে আমরা দেশ পতাকা ভাষা বদলিয়েছি 3 বার, তারপরও আমরা সংস্কার করতে পারিনি। ধন্যবাদ মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, সরকারি দল বারবার বলে গেছেন যে তারা যে কথাগুলো বলেছেন তারা কিন্তু সেই প্রস্তাবটি আজকে উপস্থাপন করেছেন সেটি কিন্তু তারা নিজেরাই বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, তারা বলছে রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, গণতন্ত্রের সংজ্ঞা কি বলে? মাননীয় স্পিকার, গণতন্ত্রের সংজ্ঞা বলে যে গণতন্ত্র হচ্ছে যে দেশ পরিচালনা করবে তা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত সরকার করবে। তাহলে মাননীয় স্পিকার, তারা বলতেছে এই অন্তর্বর্তী সরকার দেশ সংস্কার করার পর, মেরামত করার পর তারপর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রয়োজন সামাজিক এবং রাজনৈতিক চুক্তি, যে চুক্তির মাধ্যমে গণতন্ত্রকে জাতীয় নির্বাচন দ্বারা গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, আজকে সংসদে বারবার একটি কথা এসেছে, কথা রাখিনি। মাননীয় স্পিকার, আমাদের দীর্ঘ 53 বছরের যতগুলো সরকার এসেছে তারা কেউই কিন্তু কথা রাখেনি। মাননীয় স্পিকার, যদি আমরা বিল অফ এই সমস্যার সমাধান কোথায়?
মাননীয় স্পিকার, আমরা যদি বিল অফ রাইটসের মতো একটি সংগঠন গঠন করে, একটি চুক্তি গঠন করে আমাদের সংবিধানের মৌলিক মানবাধিকার, রাষ্ট্র কাঠামো, জনগণের ক্ষমতায়ন, কার্যকর সংসদ, ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স, পাওয়ার অফ ট্রানজিশন, পাওয়ার অফ ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স, স্বাধীন প্রতিষ্ঠান, ক্ষমতার পুনর্বিন্যাস ও বিকেন্দ্রীকরণের বিষয়গুলি একটি সামাজিক এবং রাজনৈতিক চুক্তির পরে সেটি যেন পরবর্তী সরকার এসে পরিবর্তন না করতে পারে তার ব্যবস্থা করে তারপর সামাজিক রাজনৈতিক চুক্তির পরে জাতীয় নির্বাচন দ্বারা আমাদের গণতন্ত্রকে আমরা সুসংহত করব। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার যাত্রা শুরু হয় কিন্তু সংবিধানের পরিবর্তনের মাধ্যমে। মাননীয় স্পিকার, 16তম পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের সেই সংশোধনীর মাধ্যমে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের যাত্রা শুরু হয় দেখতে পাই। ইতিহাসের শিক্ষা থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি না। 1975 সালে ট্রাজেডির মতো বাকশাল গঠনের পরেও আওয়ামী লীগ 2014, 2018 এবং 2024 এসেও গণতন্ত্রকে কবর দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে একটি সামাজিক চুক্তি অবশ্যই প্রয়োজন। সামাজিক চুক্তি ছাড়া কিভাবে আপনি আরেকটি সরকারকে মানে জাতীয় নির্বাচন মানে দেশটিকে কিভাবে মেরামত করবেন? তারা বারবার বলতেছে মেরামতের পর নির্বাচন। মেরামত বলতে আপনারা কি বুঝিয়েছেন তারা আপনারা স্পষ্ট করেননি। মাননীয় স্পিকার, একটি দেশ মেরামত তো চলমান বিষয়, যেটি সংস্কার চলতে থাকবে। মাননীয় স্পিকার, তারা বারবার বলছে আমরা না এখনই নির্বাচন চাচ্ছি। আমরা কিন্তু একবারও বলিনি এখনই নির্বাচন দেন। আমরা বলছি রাষ্ট্র মেরামতের একটি রূপরেখা প্রণয়ন করে তারপর রূপরেখা প্রণয়নের পরে তারপর জাতীয় নির্বাচন, যেটি সামাজিক এবং রাজনৈতিক চুক্তির পরে জাতীয় নির্বাচনটা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য নাসরিন আক্তারকে। বিরোধী দলের আমরা আবারও শুনে নিতে চাই আমাদের আজকের দুই দলের দলনেতাদের যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট করে বক্তব্য। সে কারণে সর্বপ্রথম আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা ফাহমিদা আক্তার ইমাকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকের এই বিতর্কে মৌলিক কিছু প্রশ্ন উঠে এসেছে। মৌলিক প্রশ্নের মধ্যে মাননীয় স্পিকার তারা বলেছেন তারা আজকে রাষ্ট্র মেরামত বলতে আইনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, জনগণের বিশ্বাস, রাজনীতিবাদীদের সংস্কার। আমাদেরকে বুঝতে হবে পরিবর্তন হচ্ছে বিবর্তন, অর্থাৎ রাষ্ট্র ধর্মই হচ্ছে বিবর্তন, যা চলতে থাকবে। আজকে এই প্রবলেম হচ্ছে, আগামীকাল ওই প্রবলেম হচ্ছে। আমরা কখনোই বলতে পারবো না আমাদের রাষ্ট্র মেরামত শতভাগ শেষ হয়ে গেছে। তারা আজকে প্রস্তাবটি এমন উত্থাপন করতে পারতো যে আমরা আজকে রাষ্ট্র মেরামতের পর না বলে তারা বলতে পারতো আজকে রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাব যেখানে জনগণের বিশ্বাস আসবে, রাষ্ট্র একটি স্টেবল পর্যায়ে থাকবে, তখন আমরা নির্বাচন দিব। কিন্তু আজকে তাদের প্রস্তাবটি ভুল ছিল মাননীয় স্পিকার। তারা প্রস্তাবে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে রাষ্ট্র মেরামতের পর। তাহলে মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, আমার দলের প্রশ্ন, তাহলে পর শব্দটি কোথা থেকে আসলো? আমরা পর বলতে কি বুঝি মাননীয় স্পিকার? তারা কেন বলে গেলেন না যে আমরা রাষ্ট্র মেরামতের পর না, আমরা রাষ্ট্রকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে তখন নির্বাচন দিব? তাহলে তো আজকেও আমরা বিরোধিতা করতে আসতাম না। আমরা জেনজিত চাই আমাদের ভোটের অধিকার, একটি স্বচ্ছ দেশ, একটি স্বচ্ছ রাষ্ট্র। আমরাও তো চাই রাষ্ট্রের সংস্কার হোক। আমরা কি একবারও বলেছি আমরা রাষ্ট্র মেরামত চাই না, গণতন্ত্রকে সুসংহত করতে চাই না? আমাদের প্যাটার্নটা কি ছিল? আমরা কিন্তু বলেছি আমরা রাষ্ট্রের মেরামত চাই, গণতন্ত্রকে সুসংহত করতে চাই, কিন্তু এটি একটি স্টেবল পর্যায়ে নিতে হলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের প্রধান উপদেষ্টা যে রূপরেখা দিয়েছেন, অন্যান্য বিশেষজ্ঞ ব্যক্তিরা যে রূপরেখার কথা বলছে সেটিকে বাস্তবায়ন করতে হবে। সেটি কি এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে? সেটি বাস্তবায়নের জন্য আমাদের সবার মতামত দরকার, রাষ্ট্রের সব স্টেক হোল্ডারদের মতামত দরকার। আমরা সংবিধানে সংশোধন করার চেষ্টা করি, আমরা আজকে 70 অনুচ্ছেদ ব্রেক করি এবং আজকের এই প্রস্তাবটি বর্জন করে আমাদের কণ্ঠে কণ্ঠ নিয়ে বলুন আমাদের এই প্রস্তাবটি বর্জন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের ফাহমিদা আক্তার ইমাকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। এই পর্যায়ে সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মুনিব মুসান্নাকে। মাননীয় স্পিকার, আজকে আপনারা বলছেন যে আপনারা চুক্তি করবেন, পরবর্তী যেই করিম দলটি আসবে সেই করিম দল যে সেই চুক্তি মেনে চলবে তার নিশ্চয়তা কি মাননীয় স্পিকার? সেই নিশ্চয়তাটি আজকে আপনারা দেখাতে পারেননি। মাননীয় স্পিকার, আজকে আমি করিম দল হিসেবে নির্বাচিত হয়ে আমি যদি হাসিনা সরকারের মতো বলি বেশি বাড়াবাড়ি করলে সব বন্ধ করে দিব, সেই জায়গা থেকে আপনারা কিভাবে সেটাকে নিশ্চয়তা দিচ্ছেন যে জনগণ সেখানে কথা বলতে পারবে? সেই ধরনের কোনো কথা আপনারা বলতে পারেননি। মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন যে নির্বাচন দিতে নাকি 15 থেকে 16 বছর লাগবে। তারপর আবার তারা
আপনারা বলেছেন 16 বছরের একটা ফ্যাসিস্ট সরকারকে 36 দিনে নামিয়ে দিয়েছি, তাহলে সংস্কার করতে কেন 15 থেকে 20 বছর সময় লাগবে মাননীয় স্পিকার? সেটি আপনারা বলতে পারেননি। মাননীয় স্পিকার, আজকে আমাদের সবচাইতে বড় কনসার্নের যে জায়গাটা, আপনারা রূপরেখার কথা বলছেন, সামাজিক রাজনৈতিক চুক্তির কথা বলছেন। আজকে একটা দল এসে যখন ক্ষমতা থাকে যে নিজের সংবিধান নিজে পরিবর্তন করতে পারে, সেই পরিবর্তনটা যে তারা করবে না, সেই চুক্তি যে তারা মানবে, তার নিশ্চয়তা আপনারা দিতে পারেননি। এরপর মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে আমরা যেই সংস্কারগুলো দেখিয়ে গিয়েছি মাননীয় স্পিকার, আমাদের পুলিশ প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচনের জন্য আমাদের প্রত্যেকটা নাগরিকের যেই অধিকার রয়েছে, সেই অধিকার যেন তারা প্রয়োগ করতে পারে, সেই প্রয়োগের সংস্কার আমরা করতে চাই মাননীয় স্পিকার। আমাদেরকে সংস্কার করতে হবে। সংস্কারটি যদি আগে করা না হয়, তাহলে মাননীয় স্পিকার একটি ক্রাইসিস থেকে যাবে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন পরে আসবে, তারা অবশ্যই তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য চেষ্টা করবে মাননীয় স্পিকার। এই বলে আমাদের কথা শেষ করছি। আজকে আমরা যেন এই প্রস্তাবটি এই দাবিতে উত্থাপিত হয় এই সংসদে, সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আপনারা দেখেছেন যে এদেশে যখন স্বৈরাচার দ্বারা আবদ্ধ ছিল, তখন নানা ক্ষেত্রে আমরা মিডিয়া বলি, আমরা আমাদের প্রশাসন বলি, আমাদের পুলিশ বলি, আমাদের নির্বাচন কমিশন বলি, আমাদের আইন বিচার ব্যবস্থা বলি, সর্বক্ষেত্রেই কিন্তু দুর্নীতি, অনিয়ম, দুঃশাসনের একটা পায় তারা সবসময় চলত। আমরা আশা করছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি হয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস, তার নেতৃত্বে যারা এখন রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পালন করছেন, তারা অবশ্যই তাদের নির্মোহ দায়িত্ব পালন করে একটি নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্ব হস্তান্তর করে তারা তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা রক্ষা করবেন বলে আমরা আশা করছি। আমরা নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের লক্ষ্যে স্বক্ষেত্রে 6 জন ব্যক্তিকে এই কমিশন গঠনের মাধ্যমে সংস্কারের জন্য আমরা দেখেছি গত পরশুদিনই মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, এদেশের মানুষ ভুলে যায়নি যে বিনা ভোটে 2014 সালে যে 5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের পূর্বে আমরা দেখেছি একটি মার্চ ফর ডেমোক্রেসি নামক বিএনপি একটি কর্মসূচি দিয়েছিল, সেখানে বালির ট্রাক দিয়ে সেই সময়কার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে কীভাবে তাকে আটকে রাখা হয়েছিল, কীভাবে তাদের মার্চ ফর ডেমোক্রেসিকে বন্ধ করে দিয়েছিল, কীভাবে লঞ্চ, বাস, রেল সব কিছু বন্ধ করে দিয়ে সমস্ত মানুষকে ঢাকার দিকে যারা মার্চ ফর ডেমোক্রেসির জন্য অগ্রযাত্রার জন্য তারা শরিক হওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে প্রতিহত করা হয়েছিল, তাদেরকে জেলে নেওয়া হয়েছিল, তাদেরকে জুলুম করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল, সেগুলো সব আমাদের মনে আছে। এবং সেই সময় নির্বাচনে আমাদের মনে আছে যে 154টি আসনে কোনো রকম কোনো ভোট লাগেনি, কোনো ব্যালট পেপার ছাপতে হয়নি, কোনো পোস্টার তৈরি করতে হয়নি, কোনো মিছিল মিটিং করতে হয়নি। বিনা ব্যালট পেপারে, বিনা মিছিল মিটিং, বিনা ক্যাম্পেইনে সেই সময় দেখেছি গত 5 জানুয়ারি 2014 সালের নির্বাচনে 154 জন প্রার্থী নির্বাচিত হয়েছে এবং 146 জন প্রার্থী যেখানে নির্বাচিত হয়েছে সেখানে কিন্তু আমি আর ডামির মতো একটা পরিস্থিতি ছিল। এবং সেই নির্বাচনে নিশ্চয়ই আমাদের মনে আছে বিএনপি নির্বাচন বয়কট করেছিল, জাতীয় পার্টি নির্বাচন বয়কট করেছিল। সেই সময় সুজাত সিং ভারত থেকে বাংলাদেশে এসে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য চাপ দিল, ঠিক নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আমাদের সকলের মনে আছে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তখন বলেছিলেন, আমাকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করা হয় তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব। সেই নির্বাচনেই কিন্তু এরশাদ জয়লাভ করলো। এরশাদ নিজে গণমাধ্যমের সামনে বলেছে, আমি নমিনেশন পেপারে স্বাক্ষর করিনি, নমিনেশন পেপার জমা দেয়নি। সেই নির্বাচনে যেখানে হোসেন মোহাম্মদ এরশাদ নমিনেশন পেপার জমা দেয়নি, র্যাব তাকে ধরে নিয়ে গিয়ে সিএমএইচে আটক রেখেছিল, সেই নির্বাচনে বিনা নমিনেশন পেপারে জমা না দিয়ে তিনি কিন্তু সেখানে নির্বাচিত হয়েছিলেন, যে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না বলে তিনি সুজাত সিংয়ের সেই আসার পরে তিনি বলছেন আমি আত্মহত্যা করবো। সুতরাং সেই সময়কার কথা আমাদের মনে আছে। আমাদের 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচন, 2024 সালের 7 জানুয়ারি যে সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনের কথাও কিন্তু আমাদের মনে আছে। কিভাবে আমাদের মনে আছে, বিএনপি যখন সর্বশেষ তাদের কর্মসূচি নিয়ে নয়াপল্টনের সামনে তারা যখন লাখ জনতার একটি সমাবেশ করছিল, সেই লাখ জনতার সমাবেশকে কিভাবে ভণ্ডুল করে দেওয়া হলো, কীভাবে তাদের যে নয়াপল্টনের কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে অযথা বিভিন্ন রকম বোমা রেখে নাটক পাতিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হলো, সমস্ত নেতা নেত্রীদেরকে তাদেরকে জেলে পুরে দেওয়া হলো। ঠিক সেই সময় আমরা শুনেছি আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা তিনি বলেছেন যদি বিএনপির নির্বাচনে আসতো তাহলে তাদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়া হতো। সেই ছিল সেই সময়কার আমরা প্রেক্ষাপটের কথা বলেছি। তবে একটা কথা আমি বলতে চাই, এদেশের মানুষ ভুলে যায়নি কীভাবে দিনের ভোট রাত হয়ে গিয়েছে, এদেশের মানুষ ভুলে যায়নি কীভাবে শতভাগ মানুষ ভোট দিয়েছে, কীভাবে
মৃত মানুষ ভোট দিয়েছে, কীভাবে শিশু কিশোররা ভোট দিয়েছে, কীভাবে একই ব্যক্তি লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ঘুরে ভোট দিয়েছে। এই দেশের মানুষ এখনও পর্যন্ত ভুলে যায়নি কীভাবে ব্যালট পেপারে সিল মেরেছে, কীভাবে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে বনে জঙ্গলে নিয়ে সিল মেরে সে ব্যালট বাক্স ভর্তি করে দিয়েছিল। সুতরাং এই দেশের মানুষ সব কিছুই কিন্তু তাদের মনে আছে। তাদের মনে আছে যে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল, সাংবাদিকদের বিরুদ্ধে নির্বাচনে নিয়ে রিপোর্ট করবার জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখানে 2-4টি টেলিভিশন রয়েছে, আমি নাম বললাম না, তাদের টেলিভিশনে যে একজন সাংবাদিক তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে নির্বাচনের বিশৃঙ্খলা নিয়ে তারা রিপোর্ট করবার জন্য। সুতরাং আমরা সর্বশেষ যদি নির্বাচনের কথা মনে করি, গত 7 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে এসে বললেন যে 28 ভাগ বা 24-25 ভাগ ভোট পড়েছে, কিন্তু চট করে তিনি বললেন যে না, 40 ভাগের উপরে ভোট পড়েছে। তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকদের তোপের মুখে, আপনাদের তোপের মুখে, সাংবাদিক তোপের মুখে প্রশ্ন করার পর তিনি বললেন আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, সে কারণে আমি হয়তোবা ততটা খেয়াল রাখতে পারিনি। এই হচ্ছে কি আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশনের বা কমিশনের প্রধানদের সে অবস্থা, যে দেশে যখন 300টি আসনের নির্বাচন চলে, সে নির্বাচনকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনার দুপুরবেলা ঘুমিয়ে পড়েন এবং 5, 7, 8, 10% ভোটকে প্রথমে 20% ভোট বলেন এবং পরবর্তীতে বলেন সেটা 40 থেকে 45% ভোটে তারা রূপান্তরিত করবার চেষ্টা করেছে। সুতরাং সেই ঘুমিয়ে পড়া ব্যক্তিদের দ্বারা বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন আসলে সম্ভব কিনা সেটি কিন্তু বড় প্রশ্নের হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু আগামীতে আমি আর ডামি নির্বাচন দেখতে চাই না, শিশুরা ভোট দেখ সেটা আমরা দেখতে চাই না, দিনের ভোট রাত হোক সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই না এক পেশির মাধ্যমে, এক নায়কতন্ত্রের মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে দেশের অন্য অন্য শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হোক, সেটি কিন্তু আমরা চাই না। আমরা চাই সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু সুন্দর ভোটের জন্য তারা চেষ্টা করবেন। এখন যারা প্রশ্ন হচ্ছে 2 দলের পক্ষ থেকে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিনের মধ্যে তারা নির্বাচন প্রদান করবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তাদের যারা উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু কখনোই বলে নাই আমরা 10 বছর, 12 বছর, 15 বছর ধরে আমরা এই দেশের শাসন ক্ষমতা দেখে আমরা এই রাষ্ট্রকে সংস্কার করে আমরা আগামী নির্বাচন আয়োজন করব। তাদের বক্তব্য হচ্ছে গিয়ে যার সাথে জনগণেরও মতামত রয়েছে, আর রাজনৈতিক দলগুলোরও সেখানে সদিচ্ছা রয়েছে, একটা যৌক্তিক সময়ে রাষ্ট্রের যে ক্ষয়িষ্ণু যে সংস্থাগুলো, যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে সংস্কার করে একটা যৌক্তিক সময় পর একটি নির্বাচন প্রদান করা হবে। এখন অনেকে অসহিষ্ণু হয়ে পড়ছেন যে এই সরকার কি 111-এর সরকারের মতো কোনো আচরণ করে কিনা, এই সরকার দীর্ঘমেয়াদী 5 বছর 7 বছর তারা রাষ্ট্র ক্ষমতায় থাকে কিনা। আমার কাছে মনে হয় যে না, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা আশা করব যে কোনোভাবেই এই বিতর্ক তৈরি করে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে কাজের মধ্যে বাধা সৃষ্টি করতে দেওয়া উচিত হবে না। একটা যৌক্তিক সময় পর্যন্ত তাদেরকে সহযোগিতা করে রাষ্ট্র ক্ষমতা থেকে রাষ্ট্র সংস্কারের পরে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। এইটি কিন্তু আমাদের প্রত্যেকের একটা প্রত্যাশা থাকবার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি। দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ঋণ খেলাপি, কর খেলাপি, যারা দেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করে অর্থবিত্ত করে সেখানে কানাডায়, ইউরোপ, আমেরিকায় বসবাস করছে, সেই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করে যাতে তারা কোনোদিনই বাংলাদেশের জাতীয় নির্বাচনে বা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই ধরনের একটি বিধান তৈরি করবার জন্য আমি অনুরোধ করছি। বিগত কয়েকটি নির্বাচনে যে কমিশনগুলো বিতর্কিত ছিল, যে কমিশনগুলো দিনের ভোট রাতে দিয়েছে, যে কমিশনগুলো আমি আর ডামি নির্বাচন করেছে, আমি জানি না আইনের যদি কোনো রকম ব্যবস্থা থেকে থাকে, আমি অনুরোধ করব এই কমিশনকে, ডক্টর বদিউল আলম মজুমদারের কমিশনকে অনুরোধ করব সেই কমিশনারের যারা এই ভোটের কারচুপি করেছে, ভোট জালিয়াতি করেছে, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত দৃশ্যমান বিচারের ব্যবস্থা করতে। আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের প্রত্যেকেরই প্রিয় গণমাধ্যমের মানুষ, গণমাধ্যমের সাথে যিনি থাকেন, আমাদের শ্রদ্ধেয় অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, সুজনের সম্পাদক, তাকে তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা অপরাধী তাদের বিচার করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের বিচারটা হইতে হবে যে ন্যায় বিচার হইতে হবে, সুষ্ঠু বিচার হইতে হবে। তো কী ধরনের অপরাধ করেছে? কয়েক ধরনের অপরাধ করেছে। একটা অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে এত মানুষকে খুন করেছে, এত মানুষকে আহত করেছে। আরও কতগুলো অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, যে আগে খুন করেছে, আয়নাঘর, তারপর বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির মাধ্যমে তারা অনেক অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ। এবং একই সাথে তারা করেছে যে অর্থনৈতিক অপরাধ, ফাইন্যান্সিয়াল ক্রাইমস, যে লুটপাট, তারপরে দুর্নীতি, দুর্বৃত্তায়ন,
একের সাথে অর্থ পাচার ইত্যাদি ইত্যাদি, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইম, সেগুলোর বিচার হইতে হবে, এগুলোর সুষ্ঠু তদন্ত হইতে হবে এবং যার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তো আরেকটা ক্রাইম হয়েছে যে সেটা হলো নির্বাচনী অপরাধ। যে আমাদের দেশে এই যে 3টা নির্বাচনে যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে সেই নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রায় 10 লাখ লোক এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, এরকম বহু লোকরা। এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, এরা কিন্তু এই 3টা নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। যে আমাদের আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এই গণপ্রতিনিধিত্ব আদেশের 73 ধারা থেকে 69 ধারা পর্যন্ত নির্বাচনী অপরাধের বিষয়গুলো সেখানে বিস্তৃতভাবে বলা আছে। বিভিন্নভাবে নির্বাচনী অপরাধ হয়। তা আমাদের এইসব ব্যক্তিরা প্রায় সবাই লক্ষ লক্ষ লোক এই নির্বাচনী অপরাধে অপরাধী, কিন্তু তাদের কোনো বিচার হয়নি। এবং আমরা একটা অপরাধের সাম্রাজ্যে অপরাধীদের দ্বারা পরিবেষ্টিত। আমাদের চারপাশে অপরাধী, এই যে যারা সুটকোট পরে সুন্দর সুন্দর কথা বলে, তার টেলিভিশনে টক শোতে আসে এবং আরও অনেক রকম আমাদেরকে জ্ঞান দান করে, এদের অধিকাংশই কিন্তু অপরাধ করেছে, কিন্তু তাদের কোনো বিচার হয়নি। তো আমরা অপরাধের সাম্রাজ্যে আমরা বসবাস করছি, দুর্ভাগ্যবশত। এবং এদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাদেরকে যদি দায়বদ্ধ না করা হয়, যেটা কিরণ বলেছে, তাহলে ভবিষ্যতে এই অপরাধগুলোর আবার পুনরাবৃত্তি হওয়ারই সম্ভাবনা। কারণ অপরাধ করে পার পেয়ে গেলে সে অপরাধ উৎসাহিত হয়, তাই এদেরকে দায়বদ্ধ করা দরকার। আবার তারা অনেক রকম সাফাই দিয়েছে, অনেক রকম ওই যে অযৌক্তিক যুক্তি দিয়েছে, অনেক রকম অজুহাত দিয়েছে, কিন্তু তাদেরকে আমার মনে হয় দায়বদ্ধ করা আমাদের জরুরি। তোমরা যে বিষয় নিয়ে আলোচনা করছো, বিতর্ক করেছো, সেটাতে আসি। বিষয়টা হলো রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংগত করবে। তো এই রাষ্ট্র মেরামত বলতে আমরা কী বুঝি, আর গণতন্ত্র সুসংগত বলতেই বা আমরা কী বুঝি, এই জিনিসগুলো সুস্পষ্ট এবং তোমরা কিছু সংজ্ঞায়িত করার চেষ্টা করেছো এবং তোমরাও অনেকগুলো সুন্দর যুক্তি উত্থাপন করেছ। প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে, সবগুলো প্রতিষ্ঠান যে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়েছে। আমাদের ওই যে দুর্নীতিগ্রস্ত, তারপরে দলবাজ এবং বিভিন্নভাবে ওই যে অযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে এইসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এবং আমরা জানি যে এই যে আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গিয়েছে এবং আমাদের কিছু কিছু প্রতিষ্ঠান তো একবারে ধসে পড়েছে। তো এখন এইগুলো পুনর্গঠন করা, এগুলোকে জোড়াতালি লাগানো, এগুলোকে আবার কার্যকর করা চারটিখানি কথা নয়, এটা সময় সাপেক্ষ। এখন আমরা দুইভাবে করতে পারি। এবং এই জন্য কী কী দরকার? এই জন্য দরকার যে আমাদের আইনি কাঠামোর সংস্কার করতে হবে, আইন বিধিবিধানের পরিবর্তন করতে হবে, একই সাথে সাংবিধানিক সংস্কার করতে হবে। সংবিধান আর আইন, সংবিধানও একটা আইন, সর্বোচ্চ আইন, কিন্তু সংবিধান সংস্কারের প্রক্রিয়া ভিন্ন, আর আইনি প্রক্রিয়া সহজ। আইনি প্রক্রিয়া এই যে সংসদ না হলেও করা যায়, কিন্তু সংবিধান সংশোধন করতে হলে সংসদ দরকার, কিংবা আমরা এই যে গণভোটের মাধ্যমে করতে পারি, যদিও গণভোটের বিধান এখন আমাদের সংবিধানে নাই। তো আমাদের আইনের সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, একই সাথে পুনর্গঠন করতে হবে, ব্যক্তির পরিবর্তন করতে হবে। এইসব প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে নতুন ব্যক্তিদেরকে সাজাতে হবে। তো এবং কতগুলো ওই যে পদ্ধতির পরিবর্তন করতে হবে, প্রক্রিয়া পদ্ধতির পরিবর্তন করতে হবে, এবং এগুলো আইনি কাঠামোর সাথে সম্পৃক্ত। আমরা যেই সুপারিশগুলো করব আমাদের কমিশনের পক্ষ থেকে, তো সেগুলো অনেকগুলোই আইন কানুন বিধিবিধানের পরিবর্তনের মাধ্যমে, এবং আমরা কয়েকটা আইনের খসড়াও আমরা তৈরি করে দেব, যেমন নির্বাচন কমিশন নিয়োগ আইন, তারপরে আমরা আরপিওর কতগুলো বিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও, এটার কতগুলো বিধানে পরিবর্তন আনা। যেমন একটা বিধান তো গুরুত্বপূর্ণ, তোমরা দাবি করে আসছো, সেটা হলো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের অবসান। কিন্তু আইনে কিছু ত্রুটি আছে, অস্পষ্টতা আছে।
আইনে বলা আছে যে নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না। উদ্দেশ্যটা ছিল, আইনের উদ্দেশ্যটা, ইন্টেন্ট অফ দি ল, যে এগুলো বিলুপ্ত করা হবে। আইনি কাঠামোটা যেটা আমি সুস্পষ্ট, এগুলো কিন্তু যে পরবর্তী সংসদ গঠন হওয়ার আগেই কিন্তু এগুলো আইনে পরিণত করা সম্ভব অধ্যাদেশের মাধ্যমে। যদিও এগুলো তোমরা জানো যে এগুলো পরবর্তীতে যখন সংসদ হবে এগুলো সংসদে অনুমোদন করতে হবে। এখন দুটো দাবি আছে, একটা হলো সংবিধান পুনর্লিখন নতুন করে শুরু করা, আর একটা হলো সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা। এগুলোতে কোথায় শেষ কোথায় শুরু এটার অস্পষ্টতা আছে। সংবিধান পুনর্লিখন মানে সব কিছু বাদ দেওয়া নয়, আবার ওই যে গুরুত্বপূর্ণ সংস্কারও কিন্তু একবারে সব কিছু নতুন করে শুরু করা নয়। তো এখন এটা দুইভাবে করা যায়। একটা হলো যে যদি আমরা পুনর্লিখন করি, আমরা এই সংবিধানে বাতিল করে আমরা নতুন গণপরিষদ গঠন করতে পারি নির্বাচনের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এটা গৃহীত হতে পারে। এটা হলো ওই যে নতুন করে শুরু করা, উইথ ক্লিন স্লেট, এবং এটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষ, এটা জটিল, এবং অনেকগুলো বিষয় আমাদের ঐক্যমত্য হইতে হবে। এবং একটা জিনিস তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, আমাদের যদি গণপরিষদ হয়, গণপরিষদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন হবে। 71 সনে তোমাদের জন্মের আগে যেই গণপরিষদ ছিল, সেই গণপরিষদ আর এখনকার গণপরিষদ হবে সম্পূর্ণ ভিন্ন, তাদের অগ্রাধিকারও ভিন্ন হবে। তারা যেসব বিষয়ে অন্তর্ভুক্ত করবে এই যে ইয়েতে সংবিধানে, সেটা আমাদের কাছে তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটাও কিন্তু মনে রাখতে হবে। আরেকটা পদ্ধতি হলো যে আমরা যেই সব বিষয়ে আমরা ঐক্যমত্যে পৌঁছব, এই যে এখন একটা এইসব আমরা যেসব কাজগুলো করছি তারপরে একটা রূপরেখা তৈরি হবে, এবং ওই রূপরেখার ভিত্তিতে রূপরেখাতে একটা ওই যে মাইলস্টোন থাকবে, এবং কোন কাজটা করা হবে কখন করা হবে তার ভিত্তিতে ঐক্যমত্য হয়ে, এবং একটা জাতীয় সনদ স্বাক্ষর করা। জাতীয় সনদ স্বাক্ষর করা, সবাই ঐক্যমত্যে পৌঁছবে, সব অংশীজন, যে আমরা এই যে ম্যাগনা কার্টার মতো সামথিং লাইক দিস, যে আমরা সবাই এই অঙ্গীকারাবদ্ধ, আমরা এই সংস্কারগুলো করব। এবং কিন্তু আমাদের ওই যে সে বিখ্যাত কবিতার লাইন, কেউ কথা রাখেনি, তা আমাদের রাজনীতিবিদরা কথা রাখেনি। আমাদের আমরা তো বারবার প্রতারিত হয়েছি। আওয়ামী লীগের পক্ষ থেকে দিন বদলের সনদ নির্বাচনী ইশতেহার হিসেবে সেটা তারা ঘোষণা করেছে, এবং ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে তোমাদের মতো তরুণদের, এবং তোমাদের মতো তরুণদের ভোটে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এবং দিন বদল করবে বলে। দিন বদল কি করবে? যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি ইত্যাদির অবসান ঘটাবে। তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে। তোমরা যদি দিন বদলের সনদ দেখো, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনবে, এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনে কোনো দলীয়করণ করবে না। কথা রেখেছে? কথা রাখে নাই। তো এই জন্য তো এখন এই যে ঐক্যমত্য হইলে হবে না, এই জন্য নজরদারিত্ব রাখবে, এই জন্য পাহারাদার লাগবে। মেবি তোমরাই হতে পারো পাহারাদার। আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাবে। এখন আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, এবং একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন, এবং আমাদের আদালতও সেই যে রিটটা হয়েছে সেটা খারিজ করে দিয়েছে। এবং পরবর্তী উপদেষ্টা পরিষদ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে ওই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। তো এখন আমরা একটা বিশেষ পরিস্থিতি, আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি হইতো তাহলে সব দলের অংশগ্রহণ করা নিশ্চিত করাটা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। কিন্তু যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয়, এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, দুই একজন আছে, কিন্তু তারাও দুই একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে
আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর বদিউল আলম মজুমদার স্যারকে। আজকে যে প্রস্তাবটি, সেই প্রস্তাবটি হচ্ছে রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হা এবং না ভোট দুটাই পেয়েছি। রাষ্ট্র মেরামতের পর জাতীয় নির্বাচন গণতন্ত্রকে সুসংগত করবে কিনা এই শীর্ষক এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলছে হচ্ছে এই সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, আরও বেশি অভিনন্দন রইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদেরকে তাদের চমৎকার তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করবার জন্য। আমি ব্যক্তিগতভাবে এই দলের তৃতীয় বক্তা মোহাম্মদ আব্দুল মঈন খানকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে আজকের প্রতিযোগিতা ঘোষণা করছি। মোহাম্মদ আব্দুল মঈন খান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।